আমরা শিখছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় সেটা। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। হয়তো একটু আমাদের লেট হয়ে গেল ক্লাস দিতে একটু সমস্যার কারণে। তবে আমি যখন তোমাদেরকে বলেছি যে তোমাদেরকে আমি ট্রান্সলেশন শেখাবো, তার মানে আমি তোমাদেরকে এই ভিডিওটা মানে এই টপিকে তোমাদেরকে কন্টিনিউয়াসলি ভিডিও আমি দিতে থাকবো। আজকে মূলত আমরা নেগেটিভ আজকের ভিডিওতে আমরা নেগেটিভ এবং আমরা কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আমরা লক্ষ্য করব। দেখো, যখন কোনো বাক্যের মধ্যে না কথাটা লেখা থাকে তখন সেটা হয় নাবোধক বাক্য। যেমন ব্রজবাবু এখন নিয়মিত বাজারে যান না, এই যে না কথাটা রয়েছে মানে এটা নেগেটিভ বাক্য। এখন এই বাক্যের শেষে আমি যদি যাই যান না, এই কথাটা রয়েছে যে না যান, কোনো ক্রিয়ার শেষে যদি আমরা নিয়মিত বাক্যের ভেতরে রয়েছে মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। কিন্তু দুটো বিষয় আমাদেরকে মেলাতে হবে, বাক্যে ক্রিয়াপদের শেষে কি রয়েছে এবং এই বাক্যের টেন্স মার্কার রূপে কি রয়েছে। দেখো, ক্রিয়াপদের শেষে যান দন্তান ন রয়েছে এবং তোমার টেন্স মার্কার রূপে রয়েছে হচ্ছে নিয়মিত, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই টেন্সের নাবোধক লেখার সময় সাবজেক্টের পরে তোমাকে কি করতে হবে, হয় ডু বা ডাজ প্লাস নট তোমাকে বসাতে হবে, সাবজেক্ট প্লাস ডু বা ডাজ নট। এখন মনে রাখতে হবে যে আয়ের পরে ডু বসবে, আয়ের পরে ডু বসবে। বাকি যদি একজন বোঝায় বা একটা কিছু বোঝায়, একজন বা একটা কিছু যদি বোঝায় তাহলে তোমার এখানে আমরা ডাজ বসাবো। যদি একের বেশি বোঝাই তাহলে আমরা ডু বসাবো। ইউ এর পরে অনেকের ডাউট থেকে যায়, ইউ এর পরে একজন বোঝালেও ডু হবে, একাধিক বোঝালেও ডু হবে। আমরা একটু উদাহরণটা বিশেষ করে বোঝার চেষ্টা করি। ব্রজবাবু এখন নিয়মিত বাজারে যান না, তাহলে ভার্বটা হচ্ছে যাওয়া, তাহলে সাবজেক্টটা হচ্ছে ব্রজ, সাবজেক্টটা হচ্ছে তোমার ব্রজবাবু। তাহলে ব্রজবাবু যদি সাবজেক্ট হয় তাহলে আমরা লিখবো ব্রজবাবু। দেখো, ব্রজবাবু একটাই সাবজেক্ট লিখলাম। যান না, তাহলে না এর জন্য আমরা টেন্স অনুযায়ী নেগেটিভ বসাবো। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভে আমরা ডু নট বা ডাজ নট বসাবো। তাহলে এখানে যেহেতু ব্রজবাবু একজনের নাম বোঝাচ্ছে আমরা এখানে কি বসাবো, ডাজ নট বসাবো। যদি একজনের নাম না বোঝাতো তাহলে আমরা ডু নট বসাতাম। তাহলে ব্রজবাবু ডাজ নট লিখলাম। এবার যাওয়া ইংরেজি কি, গো। কোথায় যায়, টু মার্কেট। তাহলে টু দা মার্কেট মানে বাজারে, টু দা মার্কেট বাজারে। এই যে নিয়মিত, তাই না, তার ইংরেজি কি লিখবো, রেগুলারলি। এখন ইংরেজি তুমি লিখতে পারো নাও বা লিখতে পারো নাও এ ডেজ। এইভাবে ভেঙে ভেঙে যে কোনো বিষয়কে বোঝার চেষ্টা করবে। আমি আশা করি তোমরা প্রত্যেকেই টেন্স কিন্তু পারবে এবং নিজে নিজে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা বৃদ্ধি হবে। নেক্সট, সে তোমাকে বা আমাকে চিঠি লেখে না। সে তোমাকে বা আমাকে, অর্থাৎ তোমাকেও চিঠি লেখে না, আমাকেও লেখে না, তোমাকেও আমাকেও না, অর্থাৎ দুটো ক্ষেত্রে যদি না হয় তাহলে আমরা এক্ষেত্রে এই সরাসরি নেগেটিভ কিন্তু বসাতে পারবো না। সে কখনো মিথ্যা বলে না। আরো একটা বাক্য দেখো লিখছি আমি, সে কখনো মিথ্যা বলে না, মিথ্যা বলে না। এই যে অংশটাতে সে কখনো মিথ্যা বলে না, তুমি দেখো বাক্যের ক্রিয়ার শেষে ক্রিয়া না আছে মানে এটা নেগেটিভ। এবার বলা, মিথ্যে বলা ইংরেজিটা আমরা সবাই জানি যে মিথ্যে বলা ইংরেজিতে টেল মানে মিথ্যে বলা, কিন্তু এই কখনো কথাটা রয়ে গিয়েছে। তাহলে কখনো না এর ইংরেজি কিন্তু নেভার। তাহলে আগে থেকে বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং তুমি বাক্যটাকে নর্মাল কোন টেন্সে দেখো, বল এ না, এ থাকলে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ওই টেন্স অনুযায়ী বসাও। সাবজেক্ট হচ্ছে হি। এবার বলা ইংরেজি কি, টেল। এবার একজন আছে তাই আমরা লিখলাম টেলস, হি টেলস, সে বলে। এবার এখানে না আছে তাই না, তাহলে এখানে আমরা একটু চেঞ্জ করে লিখবো। যখন কখনোই না থাকবে তখন আমরা আগে লিখবো নেভার। তাহলে সি
নেভার, তারপরে কি লিখবো টেল। এবার হি এর জন্য আমরা লিখবো টেলস, সি নেভার টেলস এ লাই। এই জন্যই তোমার এই বাক্যটাকে আলাদা করে নেগেটিভ করার প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? আমি বললাম যে কখনো না যদি কথাটা থাকে তাহলে ওর একটা ইংরেজি আমরা পাই, এবং যে ইংরেজিটার অর্থটা অলরেডি নেগেটিভ, সুতরাং বাক্যটাকে আলাদা করে নেগেটিভ করার প্রয়োজন পড়বে না। জাস্ট তুমি নর্মাল টেন্সের যে নিয়ম, অ্যাফার্মেটিভের যে নিয়ম, সেই নিয়মে বসাবে। বোঝাতে পেরেছি আমি? তাহলে একই রকম ভাবে আমি এই বাক্যটা যদি দেখতে চাই, সে তোমাকে বা আমাকে চিঠি লেখে না, ভাবটা হচ্ছে লেখে, আর বাক্যে আছে না, লেখ এ না, এ আছে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কে লেখে না? সে, তাহলে আমি সাবজেক্ট লিখবো হি। এবার লেখা ইংরেজি ডু, লেখা ইংরেজি রাইট, কিন্তু এখানে বলছে লেখে না, তাহলে আসি তোমাকে বা আমাকে। তাহলে দেখো নাইদার নর, এটার মানে হচ্ছে তোমার, এটাও না ওটাও না, তোমাকেও না আমাকেও না, তাকেও না রামকেও না, এরকম। সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো। হি রাইটস, হ্যালো, কি লেখে? চিঠি, তাহলে হি রাইটস লেটার, সে চিঠি লেখে, বা এখানে তুমি এ দিতে পারো, হি রাইটস লেটার, সে চিঠি লেখে তোমাকে বা আমাকে না, এরকম বলেছে। এবার নেগেটিভের জন্য লিখবা নাইদার বা নিদার ইউ নর আই, নর আই। নর মি, দেখো নাইদার ইউ নর মি, এখানে মি, এখানে কিন্তু আমাকে ইংরেজি মি মানে আমাকে, তাই আমরা এখানে মি লিখেছি। তাহলে হি রাইটস, সে লেখে, লেটার চিঠি, কাকে? না আমাকে না তোমাকে, তাহলে নাইদার ইউ নর মি, তাহলে বাক্যটা আগে থেকে কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। অর্থাৎ তুমি যখন ট্রান্সলেট করবে তখন কিন্তু তোমাকে কিছুটা অর্থ বুঝেও করতে হবে। শুধু যদি তুমি একেবারে বাক্যের গঠন ধরে করে দাও তাহলে কিন্তু হবে না, সেন্স বুঝেও কিন্তু করা প্রয়োজন। এরপরে পরেরটা দেখো, তুমি কি বিষয়টা নিয়ে ভাবো, এখানে কি আছে এবং ভাবো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে এই বাক্যটা কি ধরনের বাক্য? প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্যের গঠন কি হবে? ডু বা ডাজ কথাটা আগে লিখতে হবে, তারপরে তোমার সাবজেক্ট, তারপরে ভার্ব লিখে যা যা আছে লিখবে, লেখার পরে শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তো এই বাক্যটা লক্ষ্য করো, তুমি কি বিষয়টা নিয়ে ভাবো, এই যে ভাব ও, তাহলে কোনো ক্রিয়ার শেষে যদি ও থাকে যুক্ত তাহলে সেটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই টেন্সের প্রশ্নবোধকের ক্ষেত্রে ডু বা ডাজ তোমাকে আগে লিখতে হবে। দেখো এখানে কি লেখা আছে? কে ভাবে? তুমি, তাহলে ইউ, তাহলে ইউ এর পরে আমরা কি বসাই বলেছি? ডু, তাহলে ইউ এর পরে যদি ডু বসাই তাহলে ইউ এর আগেও আমরা ডু বসাবো, তাহলে ডু ইউ। এবার ভাবা ইংরেজি কি? থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবো? হলো কি নিয়ে? অ্যাবাউট বলতে পারো, নিয়ে ইংরেজি অ্যাবাউট দা ম্যাটার, অ্যাবাউট দা ম্যাটার। ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবো অ্যাবাউট দ্য ম্যাটার, বিষয়টা নিয়ে, এবং শেষে কি? জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট দেখো, তুমি কি তার সাথে এখন কথা বলো, এটাও প্রশ্ন, বল ও, তাহলে এক্ষেত্রে আমি কি লিখবো? দেখো তুমি কি, তাহলে তুমি দিয়ে দিয়েছে আবার, তাহলে তুমি মানে আমি লিখবো ডু ইউ। ঠিক আছে, আমি যদি বলতাম যে সে কি তার সাথে এখন কথা বলে, ঠিক আছে, তাহলে ডাচ দিয়ে করতে একটা, তুমি ডাচ দিয়ে করতে পারো। ঠিক আছে, এখানে ধরে নাও সে কি, আচ্ছা আমি এখানে লিখে দিই তোমাদের বোঝার জন্য, আমি এটা দিয়ে লিখে দিই যে সে কি, রিজু কি লিখি, রিজু কি এখন তার সাথে কথা বলে। এবার দেখো তাহলে আমি কি লিখবো? রিজু একজনের নাম বুঝিয়েছে, নামের পাশে আমরা জানি ডাজ বসে, তাহলে ওই ডাজটাকে আমি শুরুতে লিখবো, ডাজ রিজু। রিজু কি কথা বলা ইংরেজি কি? টক, মানে বলবো টক, তার সাথে টক টু হিম বলতে পারি বা হার বলতে পারি, তাহলে ডাজ রাজু টক টু হিম। এবার দেখো কথা বলা লেখা হয়ে গেছে, তাহলে এখানে কি লিখবো? এখন, এখন ইংরেজি ওই যে বললাম নাও এ ডেজ, বা আমরা লিখতে পারি নাও এ ডেজ দিয়ে শেষে কি? জিজ্ঞাসা চিহ্ন।
এরপরে দেখো, তারা কি তোমার জন্য অপেক্ষা করে না। এবার প্রশ্নটা সঙ্গে আবার না যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে এইরকম কনসেপ্টের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ডু বা ডাজ লিখবো, লেখার পরে অ্যাপোস্ট্রফি এনটি লিখবো, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব লিখবো, ডট ডট ডট, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাবো। এক্ষেত্রে আরো একটা বিষয় রয়েছে, আমরা আলোচনা করছি ধীরে ধীরে। দেখো, তারা কি তোমার জন্য অপেক্ষা করে না, তাহলে তারা ইংরেজি কি, দে। করে এ আছে বাক্যের শেষে, টেন্স চিনে গেলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। না আছে নেগেটিভ, জিজ্ঞাসা চিহ্ন আছে, ইন্টারোগেটিভ নেগেটিভ। এবার লক্ষ্য করো, তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ করার জন্য আমি এখানে তারা ইংরেজি কি, দে। দে এর পাশে আমরা কি বসাবো, একের সাথে আমরা বসাই ডাজ, আর অধিক হলে কি বসাই, ডু। তাহলে আমরা এখানে লিখবো ডু। কিন্তু এটা নেগেটিভ রয়েছে, তাই আগে থেকে তুমি কি করে দাও, ডু এর সঙ্গে এন অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট। তারপরে তারা ইংরেজি লিখবে দে। ভার্বটাকে লিখবে অপেক্ষা করা, দেখো ওয়েট, গঠন অনুযায়ী আমি বসাচ্ছি। তাহলে ডোন্ট দে ওয়েট, জন্য ফর ইউ, জিজ্ঞাসা চিহ্ন। কেউ যদি বলো স্যার আমি এখানে এভাবে সংক্ষেপে লিখবো না, তাহলে কি করব, তাহলে খুবই সোজা। প্রথমে লিখো ডু, তারপর লিখো দে, তারপরে লিখো নট, ডু দে নট ওয়েট ফর ইউ, তারা কি তোমার জন্য অপেক্ষা করে না। অর্থাৎ যখন তুমি এইভাবে করবে তখন তোমাকে মাথায় রাখতে হবে, যদি সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে পরে নট বসবে, প্রোনাউনে প আসছে, পরেতেও প আসছে, তাহলে প্রোনাউন হলে পরে নট, কিন্তু নাউন হলে আগে নট বসাতে হবে। এবার ঝামেলা তৈরি হয়, সেজন্য আমি প্রথমেই সংক্ষিপ্ত আকারে লেখার কথা তোমাকে সাজেস্ট করছি। লক্ষ্য করো পরেরটা, তুমি কি এটা সহ্য করো না, কি আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, না আছে। তাহলে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে তুমি কি, খুব সোজা ভাই, তুমি কি মানে হচ্ছে ডু আসবে ইউ এর পাশে, তাহলে আমি লিখবো ডু, কিন্তু আমি নেগেটিভ করে নেবো আগে, তাহলে ডোন্ট ইউ। সহ্য করা ইংরেজি কি, টলারেট, টলারেট। ডোন্ট ইউ টলারেট দিস, তুমি কি এটা সহ্য করো না, জিজ্ঞাসা চিহ্ন। দেখো ভেরি সিম্পল। নেক্সট দেখো, ছেলেগুলো এই মাঠে আর খেলতে আসে না, না আছে, প্রশ্নবোধক নেই, এ আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কে আসে না, ছেলেগুলো, তাহলে দে। এবার দেখো বাক্যটা নর্মাল নেগেটিভ রয়েছে, তাহলে দে এর পরে আমরা ডু নট বসাবো, দে ডু নট। এবার আসা ইংরেজি কি গো, কাম, কি জন্য আসে, টু প্লে, খেলতে, ঠিক আছে। দে এই মাঠে, তাহলে দে ডু নট কাম টু প্লে ইন দিস ফিল্ড, এই মাঠে, এনিমোর মানে হচ্ছে এখানে বোঝাবো আমরা আর, ফুল স্টপ। তো এইভাবে তোমাকে কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলো বা যে কোনো টেন্সের নেগেটিভ বা তোমার কোশ্চেন বা ইন্টারোগেটিভ নেগেটিভ এ ধরনের বাক্য তোমাকে গঠন করতে হয়। এখানে আমরা বিভিন্ন ধরন তোমাদেরকে শিখিয়েছি। যেমন আমি আরো একটা তোমাদেরকে মুখে মুখে বলি, যে এখানে জেরক্স করা হয়, আমি শিখিয়েছিলাম জেরক্স ইজ ডান হিয়ার। যদি বলতাম এখানে জেরক্স করা হয় না, তাহলে তুমি কি লিখবে, তাহলে লিখবে জেরক্স ইজ নট ডান হিয়ার, ইজ এর পরে আর এর পরে তুমি নট বসিয়ে দেবে। আচ্ছা দেখো, আমরা আরো দু একটা উদাহরণ তোমাদের বোঝার জন্য যদি আমি এখানে নিতে চাই তাহলে কিভাবে হবে একটু আমরা কিন্তু লক্ষ্য করব। দেখো, আমরা এরকম করে বলতে পারি যে ঘাসগুলো সবুজ নয়, ঘাসগুলো সবুজ নয়। এখন আমাকে অপমান সহ্য করতে হয় না। দেখো এই বাক্যটার ক্ষেত্রে ঘাসগুলো সবুজ নয়, বাক্যটা নয় আছে, তাহলে এই বাক্যটার মধ্যে এক্স্যাক্টলি ভার্ব কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তাহলে এক্ষেত্রে আমি কি লিখবো, দা গ্রাসেস মানে ঘাসগুলো, আর লিখবো ভার্বের নেগেটিভের জন্য নট, দ্য গ্রাসেস আর নট, সবুজের জন্য কি লিখবো, গ্রিন, দ্য গ্রাসেস আর নট গ্রিন, ঘাসগুলো সবুজ নয়। এখন আমাকে অপমান সহ্য করতে হয় না, এটা না আছে এবং হয় না, করতে হয় না, যেতে হয় না, খেতে হয় না, এরকম যদি বলতাম, এই যে করা হয় না, এইরকম কথা যদি থাকে সহ্য করা, তাহলে আমি কি লিখবো, নাও লিখলাম। এবার সাবজেক্টে আমাকে অপমান সহ্য করতে হয় না,
তাই না? তাহলে আমি বলতে পারি এরকম করে যে আই অ্যাম নট টু, আই অ্যাম নট টু টলারেট, আই অ্যাম নট টু টলারেট কি তুমি বলতে পারো যে ডিসরিগার্ড বলতে পারো, ডিসরেসপেক্ট বলতে পারো, বা তুমি এখানে নাও আই হ্যাভ নট টু এরকমও বলতে পারো। অর্থাৎ এই অ্যাম নট টু মানে কোনো কিছু করতে হয় না, এরকম আমাকে এখন আর যেতে হয় না, আই অ্যাম নট টু গো দেয়ার, আমাকে এখন আর সেখানে যেতে হয় না, আমাকে এখন আর জোরে কথা বলতে হয় না। তাহলে আই অ্যাম নট টু টক লাউডলি। এইভাবে তোমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে কোনো ধরনের নেগেটিভ তোমরা করতে পারো, বড় বাক্য হোক ছোট বাক্য হোক, তোমরা প্রত্যেকটা বাক্যই কিন্তু করতে পারবে। আমরা তোমাদেরকে এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমরা শিখিয়ে দেবো কিভাবে এই ধরনের বাক্য প্রয়োগ করে তোমাদেরকে প্যাসেজ ট্রান্সলেশন করতে হয়। তো আজকের মতো ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ট্রান্সলেশনের ক্লাসে, এবং ঠিক তারপরে আমরা চতুর্থ ক্লাস হিসেবে তোমাদের জন্য রাখবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সেই টেন্স সম্পর্কে যাবতীয় ক্লাস আমরা বেশ কয়েকটা ভিডিও পার্টে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। দেখা হবে সকলের সঙ্গে। যদি তোমাদের কোনো ট্রান্সলেশন থাকে আমাকে দেওয়ার জন্য, যে স্যার এই ট্রান্সলেশনটা আমি বুঝতে পারছি না আমাকে করে দিন, তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখা হবে প্রত্যেকের সঙ্গে আগামী ভিডিওতে।